ভালোবাসা এই জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে সেটা। তবে সেটা যদি হয় একতরফা, তাহলে এর থেকে অসম্পূর্ণ অন্য কোনো বিষয় হতেই পারে না। এরকমই একটা গল্প বলতে চলেছি আজ, যেখানে ভালোবাসা এমন রূপ ধারণ করে যে গাছের মানুষটার অবহেলাও অবশেষে তাতে হার মেনে যায়। রব নে বানা দি জোলি, শাহরুখ খানের নিখুঁত অভিনয়ের কারণে যে সিনেমাটা এক প্রাণবন্ত রূপের প্রকাশ ঘটিয়েছে, সেই সিনেমাটাই এক্সপ্লেন করতে চলেছি আজ। তবে শুরু করার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, ভালোবাসা কতটা বিশাল হতে পারে তুমি কি পারবে বলতে? তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পটা শুরু হয় সুরেন্দর, এ হলো আমাদের আজকের সিনেমার মূল চরিত্র। তার সাথে তার স্ত্রী তানি। সুরেন্দর তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সে যেন তাকে না দেখার মতো করে নেমে পড়ে। তাদের সবেমাত্র বিয়ে হলো, আর তানি এই প্রথম তার বসতি ছেড়ে সুরেন্দরের শহরে আসলো। গল্পে সুরেন্দর অনেকটা সাদাসিধে টাইপের, তার মধ্যে তার সংস্কৃতি গভীরভাবে বিরাজমান। আর আমাদের জানানো হয় তাদের মধ্যে সাক্ষাৎ বেশি দিনের নয়, গতকাল তাদের প্রথম দেখা হয়েছিল। আর এখান থেকেই ঘটনা একদিন পিছনে চলে যায়। সুরেন্দর তার শিক্ষকের মেয়ের বিয়েতে এসেছে। কোন এক সময়কার তার শিক্ষকের বেস্ট স্টুডেন্ট ছিল এই সুরেন্দর। তার শিক্ষকের কাছে সে অনেকটাই হীরার মতো ছিল। আমরা দেখতে পাই তানি হলো তার মেয়ে। তার সাথে তার পরিচয় করিয়ে দেয় সে। সুরেন্দর দেখে যে যেন তার কল্পনার তুলনা তো বিশাল চঞ্চল। তবে কোনো এক সময় হঠাৎ খবর চলে আসে যে বরপক্ষ যে বাসে করে আসছিল তার নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর খবর পাওয়া গিয়েছে যে সেখানে কেউই জীবিত নেই। তানি একদম ভেঙে পড়ে। তানির বাবার হার্টের সমস্যার কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার বাবার আয়ু ফুরিয়ে এসেছে, তাই সে রাজের কাছে একটা অনুরোধ করে যেন তার মারা যাওয়ার পর তার মেয়েকে সে দেখে রাখে। সে তার মেয়ের কাছে ওই বিষয়টার অনুমতি চেয়ে নেয়, আর বাবার মৃত্যুযাত্রায় মেয়ে তার শেষ ইচ্ছাটা পূরণ করবে। তার বাবা মারা যায়, আর তারপরের সময়টাতেই তাদের মধ্যে বিবাহের কার্য সম্পন্ন হয়। আর সেখান থেকেই এই ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। তানির জীবনে হঠাৎ করে একটা ধস নেমে এসেছে, যে বিষয়টা সে এখনো মানিয়ে নিতে পারেনি। সুরেন্দর তাকে বিয়ে করে তার বাড়িতে আনার এখনটা পর্যন্ত সে তার মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করেনি। সুরেন্দর যেহেতু সাদাসিধে টাইপের, সেজন্য সে নিজেও তানের সাথে বেশি একটা কথা বলতে পারছে না। সে তাকে বলে, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি উপরে গিয়ে ঘুমাচ্ছি। সে এমন এক মানুষ যে স্বামী হিসেবে নিজের অধিকারটুকু আদায় করে নিতে পারছে না। সে উপরে স্টোর রুমে গিয়ে নিজের জায়গাটা ঠিক করছে, আর নিচে তানি একা একা তার জীবনের এই অবস্থায় শোকাহত হয়ে বসে আছে। সকাল হয়ে যায়। রাজ গোসল টোসল করে রেডি হয়ে তানিকে ডাকতে যায়। তবে প্রথমবার ডাকার পরে তৃতীয়বার ডাকার সাহসটা সে করেনি। সে নিজের খাবার নিজে তৈরি করে নেয় এবং টেবিলে একটা চিঠি রেখে দেয়। তার মনে পড়ে হয়তো এখানে একটা গোলাপ ফুল রেখে দিলে ভালো হবে। মানে বুঝতেই পারছো তার মধ্যে রোমান্টিক একটা ভাব ফুটে উঠেছে। কিন্তু কিছু একটা চিন্তা করে ফুলটাকে সে আবারও নিজের জায়গায় রেখে দেয়। একে দিয়ে যে কি হবে আর কি হবে না সেটা আমরা প্রথমেই বুঝে গেলাম, তাই না? অফিসে যাওয়ার পর সেখানে সমস্ত অফিসের লোকজন তাকে ঘিরে ফেলে আর বলতে শুরু করে, হুট করেই তো বিয়ে করে ফেললে, পার্টি তো আজকে রাতেই দিতে হবে। আবার বাড়ি ফেরার পর রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয় তার। এ হলো তার একমাত্র ছোটবেলার বন্ধু, যাকে আমরা সিনেমায় ফানি রোল করতে দেখব। তার বন্ধু তার উপর অনেকটা রেগে আছে। কেন কেন তাকে মহল্লাবাসীর কাছ থেকে তার বিয়ের খবর শুনতে হলো? কিন্তু রাজ যখন তাকে সমস্ত বিষয় খুলে বলে, তখন সেও ইমোশনাল হয়ে পড়ে। সুরেন্দর তানির দরজায় এসে বলতে শুরু করে, আপনার কাছে একটা অনুরোধ ছিল। অফিসে যাওয়ার পর সবাই পার্টির জন্য জোরাজুরি করার কারণে আমি তাদেরকে আর না বলতে পারিনি। তাই আপনার কাছে একটা অনুরোধ, যেন একটু বাইরে এসে সবার সাথে একবার দেখা করে যান। সুরেন্দর ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে ভেবে নেয় হয়তো সে আসবে না। তাই বাইরে সবাইকে গিয়ে এসে বলতে শুরু করে সে এখন অসুস্থ বোধ করছে, তাই আমি দুঃখিত তোমাদের সাথে আর দেখা করাতে পারছি না তার। তবে তখনই তানি বাইরে চলে আসে এবং সবার সাথে হাসি খুশি ভাবেই কথা বলছে। সুরেন্দর যেন দ্বিতীয়বারের মতো তার স্ত্রীর উপর ফিদা হয়ে যায়। পার্টি শেষ হওয়ার পর রাতে যখন সুরেন্দর উপরে কাজ করছিল, তখন তানি এসে তার সাথে একটু কথা বলার জন্য জানায়। সুরেন্দর যেন একদম ঘাবড়ে যায়। তানি তাকে বলতে শুরু করে, আমার সাথে যা হয়েছে তার জন্য আমি তো আপনার উপর সেই রাগ দেখাতে পারি না। আমি আমার নিজের ইচ্ছাতে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই আপনাকে খুশি রাখাটা আমার দায়িত্ব। তবে আমাকে একটু সময় দেবেন। আমার মধ্যকার সেই পুরনো তানিকে মেরে এক নতুন তানির তৈরি করতে হবে। তবে আমি কখনোই আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ সেটা আমার মধ্যে আর বাকি নেই। আর এখানে সুরেন্দর তাকে বলে, ভালোবাসা কাকে বলে সেটা তো আমি জানিই না, কারণ সেই সুযোগটাও আমার হয়নি। তবে আজকে যেরকম আপনি আমার খাতিরে আমার বন্ধুদের কাছে আমার সম্মান রক্ষা করলেন, আমি ধরে নেব সেটাই আমার প্রতি আপনার ভালোবাসা।
আর এখানে তাদের দুজনের মধ্যে এই প্রথম কথা হলো। আসলে সুরেন্দর তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, যেটা তাকে এখন চাপা দিয়ে রাখতে হচ্ছে। আর এ বলে তানি সেখান থেকে চলে যায়। তারপর সকালে ঘুম থেকে উঠে সুরেন্দর দেখতে পায় তার নাস্তা আগে থেকেই রেডি করা আছে। আর এখন আরেকবারের মতো তার স্ত্রীকে দেখার পর সে যেন তৃতীয়বারের মতো তার উপর ফিদা হয়ে যায়। সে অফিসে যাবে, তার স্কুটারে আগে থেকেই টিফিন রেডি করা। যে বিষয়টা দেখে সে যেন টিফিনটাকে সযত্নে তার অফিসে নিয়ে এসে দেখতে শুরু করে। সে অনেকটাই খুশি তার কল্পনার সেই মানুষটা তার জন্য এত কিছু করেছে। একদিন সিনেমা হলে সিনেমা দেখার সময় সুরেন্দর খেয়াল করে তানি এই সিনেমার অ্যাকশন সিনগুলোতে একটু বেশি এনজয় করছে। যে বিষয়গুলোর পর সে ওই অ্যাকশন সিনগুলো নিজেই প্র্যাকটিস করতে শুরু করে। বিষয়গুলো মজার ছিল। সে একদম ভাবটাপ ধরে গেট আপ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু যখন তানি এই বিষয়টা খেয়াল না করেই চলে যায়, তখন সে আবারও সেই সাদা সিধা রূপই ধরে নেয়। তাদের যেন একটা মিষ্টি সময় বয়ে যাচ্ছে। একদিন তানি যখন বাইরে বেরিয়েছিল, সে দেখতে পায় সেখানে বড় একটা নাচের প্রতিযোগিতার পোস্টার লাগানো। আর তানির অনেক আগে থেকে নাচ শেখার ইচ্ছা। রাতে যখন সুরেন্দর ঘরে আসে, তাকে সে ওই পোস্টারটা দেখে তার কাছে অনুমতি চায় যে তার নাকি নাচ শেখার অনেক ইচ্ছা। যদি সে তাকে অনুমতি দেয় তাহলে সে ওখানে শিখতে যাবে, কারণ ঘরে বসে সে নাকি অনেকটা বোরিং ফিল করে। সুরেন্দর কাগজটাকে নিয়ে চলে যায়। তানি মনে করে হয়তো সে এই বিষয়টাতে রাজি নয়, তবে দেখা যায় সে ওখানে তার ডান্সিং ক্লাসে ভর্তি হওয়ার ফিস রেখে দিয়েছে, যেটা দেখে সে অনেকটাই খুশি। কিন্তু এত ভালো সময়গুলোর মধ্যেও কিছু একটা মিসিং রয়ে যাচ্ছে, আর সেটা হলো ভালোবাসা, যেটা তানির প্রতি সুরেন্দরের রয়েছে কিন্তু সুরেন্দরের প্রতি তানির নেই। আর এর জন্যই তার অপেক্ষা। সে তার বন্ধুর কাছে গিয়ে হাসি মুখেই বলছে, আমাকে এমন বানিয়ে দে ফিল্মের হিরোদেরকে দেখে তানি যেরকম খুশি হয়, সেরকম যেন আমাকেও দেখে সে প্রতিবার খুশি হয়ে যায়। সে বলে আমার জন্য নাকি সে নিজেকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি তো ভালোবেসেছিলাম সেই পুরনো তানিকে, যে সবসময় হেসে খেলে নেচে বেড়াতো। কিন্তু সে নাকি আমার জন্য পরিবর্তন হতে পারবে, শুধু ভালোবাসতে পারবে না। তার বন্ধু আবারও ইমোশনাল হয়ে পড়ে। আর যেহেতু শুরু থেকেই সে নিজের সেলুন চালাচ্ছে, সে সুরেন্দরের গেট আপ পরিবর্তন করতে শুরু করে। এখন সময় এসেছে তার মোচটাকে একটু ছোট করা। কিন্তু সে যখন মোচ ছোট করতে যায়, সুরেন্দর তাকে সাবধান করে বেশি ছোট যেন না হয়ে যায়, তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু তখনই কাজ চলাকালীন সময় হুট করে কারেন্ট চলে যায়। আর কারেন্ট আসার পর দেখা যায় তার মোচের এক পাশ নাই করে দিয়েছে সে। যাই হোক, এভাবেই সে তাকে একদম রেডি করে দিয়েছে। আর আগের সুরেন্দরের মতো ভাব তার মধ্যে নেই। আমরা তাই দেখতে পাই আসলেও তাকে যেন এক অন্যরকম মানুষ দেখাচ্ছে। সে সরাসরি ওই ডান্স ক্লাবে চলে এসেছে, যেখানে তানি প্র্যাকটিস করছে। তাদের প্র্যাকটিস শেষ হওয়ার পর সেখানে প্রত্যেকের হাতে একটা করে নম্বর তুলে দেওয়া হয়, আর যার সাথে যার মিলেছে সেই হবে তার পার্টনার। আর এখানে অদ্ভুত রকম ভাবে সুরেন্দর খেয়াল করে তার সাথে পড়েছে তানি। সে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে এখন তো সে আর সুরেন্দর নয়, সে তার কাছে অপরিচিত। সে একদম সেরকম ভাবটাপ নিয়ে তার সামনে এগিয়ে যেতে শুরু করে। আর এখানে তানিও অদ্ভুতভাবে তাকে দেখে চিনতে পারেনি, কারণ আগের সুরেন্দর আর এই সুরেন্দরের মধ্যে বিশাল একটা পার্থক্য লক্ষণীয়। আর সুরেন্দর এমন টাইপের মানুষ যে কখনো নাচ শিখতে এখানে আসবে না। তাদের মধ্যে বিশাল একটা পার্থক্য বিদ্যমান। এখানে পরিচয়ের সময় সুরেন্দর তাকে নিজের নাম রাজ বলে পরিচয় দেয়। তবে তার সাথে কথা বলার সময় রাজ খেয়াল করে যে সে এমন এমন অনেক কথা বলে ফেলেছে, যেগুলো সুরেন্দর থাকা অবস্থায় সে কখনো কল্পনাও করতে পারেনি। বিষয়গুলোতে তানির একটু অদ্ভুত লাগছে, তবে রাজ এতে অনেকটা খুশি। আর এখন থেকে তাকে এই রূপে আমরা রাজ বলেই ডাকবো। ডান্স ক্লাস শেষ করার পর সে আবারও তার বন্ধুর সেলুনে চলে যায়। তার বন্ধুকে সে একটা নকল মোচ বানিয়ে দিতে বলে। তার বন্ধু তাকে বলে, কেন নকল মোচ কেন? তুই না বলেছিলি ডান্স ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে ভাবিকে সারপ্রাইজ দিবি? তবে রাজ তাকে জানায়, আমার মনে হচ্ছে এভাবেই চলা উচিত। আমার মনে হয় না যে যদি আমি এই রূপে তার সামনে গিয়ে নিজের পরিচয় দিই, তাহলে সে মানিয়ে নেবে আমার সাথে। আমার আসল পরিচয় গোপন থাক। আসলে সুরেন্দরকে দেখলে তানির নিজের জীবনের দুঃখ কষ্টগুলো মনে পড়ে যায়। আর সুরেন্দর রাজরূপে এই প্রথম তাকে আবার আগের মতো হাসি খুশি দেখতে পেল। তাই এভাবেই চলতে থাক, অন্তত সে নাকি তাকে হাসি খুশি দেখতে পারবে। রাজ যখন নকল মোচ লাগিয়ে বাড়িতে ফিরে আসে, সে ভয় পাচ্ছে তানি নাকি আবার তাকে চিনে ফেলে, কিন্তু সে তাকে চিনতেই পারেনি। রাতে যখন রাজ উপরে কাজ করছে, তখন তানি নিচে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। যেটা শুনতে পেয়ে রাজ নিজে উপরে তার রুমের ব্যালকনিতে প্র্যাকটিস করতে শুরু করে। পরের দিন আবারও তাদের প্র্যাকটিসের সময় সে রাজ রূপে এসে পড়েছে। তবে তানি তাকে দেখে একটু ইরিটেটিভ ফিল করছে, কারণ ছেলেটা একটু ওভার স্মার্ট। সে এখানে এসে তানির সাথে ফ্ল্যাটিং শুরু করে দেয়, যে বিষয়টা তার একদম পছন্দ হয়নি। যার কারণে সে বলে, আমি আমার প্র্যাকটিস বাদ দিয়ে দিলাম,
আপনি আপনার জন্য নতুন একটা পার্টনার খুঁজে নিন। তবে রাজ তাকে সরি বলে, ঠিকই মানিয়ে নেয় তাকে। সে প্রমিস করে যে আর কখনো সে তার সাথে এরকম ভাবে কথা বলবে না। একদিন বাড়ি ফেরার সময় রাস্তায় অনেকটা জোরে বৃষ্টি নেমে গিয়েছে। তানি একটা কোনায় দাঁড়িয়ে আছে, তখন সেখানে রাজ চলে আসে আর সে তাকে বলে, আপনার খেদমতে রাজ হাজির। তবে তানি তার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করে না। রাজ তাকে কোনো রকম ভাবে মানিয়ে নেয়। রাস্তা দিয়ে যাচ্ছে তারা, আর রাজ রূপে তার কথাবার্তা সম্পর্কে তো আমাদের ধারণা আছেই। সে আবারও তানির সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। এবারও সে রাগ হয়ে যায়, কিন্তু এতটা সময়ের মধ্যে তাদের মধ্যে ছোটখাটো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছে, যার কারণে তেমন কিছুই বলে না সে। আর এভাবে তানিকে সে বাড়িতে পৌঁছে দিয়ে নিজে চলে যায় ওই সেলুনে, আর নিজের সেই হলুদ গাড়িটাকে নিয়ে সুরেন্দ্র রূপে বাড়ি ফিরে আসে। তানি জানালা খুলে বৃষ্টির আনন্দ উপভোগ করছে। ঠিক তখনই সেখানে সুরেন্দর এসে বলে, জানালা বন্ধ করে দাও, নিচের ফ্লোর নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি সুরেন্দর হলো এমন একটা ক্যারেক্টার যে তানির সমস্ত আনন্দ কমিয়ে দেয়, আর রাজ হলো সেটাকে পুনরুজ্জীবিত করার একটা ঔষধ। পরের ক্লাসে আবারও তারা দুজন একসাথে প্র্যাকটিস করছে, কিন্তু তানি সমস্ত কিছু ঠিকঠাক মতো করলেও রাজ উল্টাপাল্টা করতে শুরু করে। সে বুঝতে পারছে না কখন কিরকম মুভমেন্ট করতে হবে। প্র্যাকটিস শেষ করে সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয় যে আগামী সপ্তাহ থেকে তাদের প্রতিযোগিতার প্রথম অংশটা শুরু হয়ে যাবে, অর্থাৎ পয়েন্টস পাওয়ার অংশ। আর সেখানে যারা আগামী সময়টাতে বেশি পয়েন্টসের অধিকারী হতে পারবে তাদের মধ্যেই প্রতিযোগিতা হবে। তবে রাজ তো কোনো কিছুই মানিয়ে নিতে পারছে না। তানি তাকে বলে, তুমি এভাবে চালিয়ে যেতে থাকলে আমরা নিশ্চিতভাবে এই প্রতিযোগিতায় একদম লাস্ট হব। তানি বাড়ি ফেরার জন্য অটোর অপেক্ষা করছে, তখন সেখানে রাজ নিজের বাইক নিয়ে চলে আসে। রাজ তাকে জানায় সে আজকে অন্য মতলবে এসেছে। আসলে রাজ তাকে জানাতে এসেছে যে আগামী প্র্যাকটিসগুলোতে সে আসবে না, কারণ শুধুমাত্র তার জন্যই তানি প্রতিযোগিতায় হেরে যেতে চলেছে। রাজ তাকে হাসি মুখে নিজের জন্য অন্য একটা পার্টনার খোঁজার কথা বলে সেখান থেকে চলে যায়। আর সেলুনে আমরা দেখতে পাই সুরেন্দর তার বন্ধুকে বলছে, আমি আর পারছি না রাজ সেজে থাকতে। সুরেন্দর সেজে থাকলেও তার কষ্ট দেখতে হয় আমায়, আর এখন দেখছি যদি রাজ সেজে থাকে তাহলে প্রতিযোগিতায় হেরে তার কষ্ট দেখতেই হবে। তাই এটাকে সে এখনই বন্ধ করতে চায়। আজকে তানিকে নিয়ে তাকে সিনেমা দেখতে যেতে হবে। তবে দেখা যায় সেখানে সুরেন্দর তাকে এক লাভ স্টোরি সিনেমা দেখাতে নিয়ে এসেছে, যেটা দেখে তানির বোরিং লাগছে। ওরে, আমিও তো লাভ স্টোরি এক্সপ্লেন করছি, তাই না? আরে ব্যাপার না, গল্পটা তার মোটেও পছন্দ হচ্ছে না। ঠিক তখনই সেখানে এসে বড় পর্দায় রাজকে দেখতে পায়। আসলে এটা তার কল্পনা। রাজের সাথে এতটা সময় পার হবার পর রাজের প্রতি সে একটু হলেও দুর্বল হয়েছে। সিনেমায় তানি রাজকে নাচতে গাইতে দেখছে, যার কারণে অবশেষে সে ওখানে সিটি বাজিয়ে ওঠে। আর আমরা দেখতে পাই ইমোশনাল একটা সিনে সে এই কাজটা করেছে। পরের দিন তানি যখন দেখতে পায় রাজ আজকে প্র্যাকটিস করতে আসেনি, তখন সে বুঝে যায় যে সেদিন সে কোনো মজা করেনি। সত্যি সত্যি সে এমনটাই করেছে, যার কারণে তাদের কাছ থেকে রাজের লোকেশন নিয়ে সে পৌঁছে যায় ওই গ্যারেজে। আর আমরা দেখতে পাই এখানে রাজের বন্ধু তার হোন্ডাটাকে ঠিক করাচ্ছে। তানি এখানে এসেছে এই খবরটা জানতে পেরে সে সরাসরি সুরেন্দরকে বিষয়টা জানায়, আর তাড়াতাড়ি করে রাজের বেশ দূরে ওখানে পৌঁছে যায়। তানি তাকে বলে, আমরা অবশ্যই জিতবো, শুধু তোমাকে প্রমিস করতে হবে যে আজ থেকে তুমি আমার সাথে ওভারটাইম ডান্স প্র্যাকটিস করবে। আর এখানে রাজ রাজি হয়ে যায়। তাদের সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে যায়। তারপরের সময়টাতে তারা দুজনে মিলে প্রচুর প্র্যাকটিস শুরু করে দেয়। মাঝে মাঝে রাজ পাগলামি করলেও তানি তাকে ঠিকই শুধরে নেয়। দেখা যায় সুরেন্দর থাকা অবস্থাতেও সে মাঝে মাঝে প্র্যাকটিস করতে শুরু করে। নিজের কাম কাজ সব ফেলে সে ডান্স প্র্যাকটিস করছে। আর এভাবে প্র্যাকটিস করতে করতে কোনো এক সময় পারফর্ম করার পর তারা টপ 10-এ সিলেক্ট হয়ে যায়। তারা দুজনে অনেক খুশি। তানি তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই তারা আবার নিজেদের মধ্যে দূরত্ব মেনটেন করে হাত মিলিয়ে নেয়। এই খুশিতে আজকে রাজ এবং তানি একটা চ্যালেঞ্জ নিয়েছে, আর চ্যালেঞ্জ অনুযায়ী তারা ফুচকা খেতে যাবেন। আর ফুচকা খাওয়াতে যে হেরে যাবেন তাকে দিয়ে অপরজন যে কোনো একটা কাজ করিয়ে নিতে পারবে, আর হেরে যাওয়া সে ওটা করতে বাধ্য। তাদের প্রতিযোগিতা শুরু হয় এবং খেতে খেতে দুজনের চোখ থেকেই পানি বের হয়ে এসেছে। তবে অবশেষে রাজ এই চ্যালেঞ্জে জিতে যায়। তানি বাড়ি চলে আসে, আর রাজ আবারও আগের সুরেন্দর বেশে বাড়িতে ফিরে আসে। আর এসে জানতে পারে যে তানি নাকি ডান্স কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়েছে। তবে সমস্যা এটা যে সে তার জন্য অনেকটা বিরিয়ানি রান্না করে ফেলেছে। আর আমরা তো দেখলাম একটু আগে তার সাথে চ্যালেঞ্জ লড়তে গিয়ে সে কতটা ফুচকা খেয়ে ফেলেছে, তার জন্য এটা ভারী পড়ে যায়। পরদিন যখন তানি প্র্যাকটিস করছিল তখন ভুল করে অন্য একজনের পায়ে সে আঘাত করে। সে সরি বলে, কিন্তু ওই মেয়েটা তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে, যার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। কিন্তু তখনই সেখানে রাজ চলে আসে, আর সে এমন ভাব ধরে যে ঝগড়াটা সে এখনই থামিয়ে দেবে। কিন্তু পেছনে ঘুরে দেখে যে ওই মেয়েটার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। আর এরকম কথা বলতে শুরু করে যে ছেলেটা তাদেরকে ইগনোর করে চলে যায়। তবে রাস্তায় যখন তারা দুজন বাইকে বসেছিল তখন ওই দুজন এসে তাদেরকে ডিস্টার্ব করে চলে যায়। আর এতে করে তানি এতটাই রেগে যায়, আমরা দেখতে পাই রাজকে এসে সিট থেকে সরিয়ে নিজে বাইক চালাতে শুরু করে। আর রাজ এগুলো দেখে শুধু অবাক।
কোনো এক সময় সে ওদেরকে এমনভাবে মারে যাতে করে তারা দুজনে ওখানকার কাপড়ের রং দেওয়া ড্রামে পড়ে যায়। রাজ শুধু চেয়ে চেয়ে দেখছে। তারপরে এভাবেই তাদের সময়গুলো ভালোভাবেই যেতে শুরু করে। একদিন রাজ তাকে জিজ্ঞাসা করে, আমি এটা বুঝি না, একটা মেয়ে তার জীবনে কি চায়? তখন তানি তাকে জানায় উত্তরটা একদম সহজ, আবার ততটাই কঠিন। সে চায় যেন কেউ তাকে এতটা ভালোবাসুক যতটা অন্যকে যেন না বাসে। এভাবেই যাচ্ছে তাদের সময়, সম্পর্ক আস্তে আস্তে আরো গভীর হচ্ছে। তবে তানির সাথে একদিন দেখা হলে রাজ তাকে জানায়, কালকে আমার জন্মদিন। প্রতি বছর আমি একা একাই এটা পালন করি, তবে এবার মনে হচ্ছে তোমাকে নিয়ে পালন করতে হবে। তবে তানি তার এই প্রস্তাবে প্রথমে রাজি হচ্ছিল না, কারণ তার কথা অনুযায়ী তাকে আগামী সারাটা দিন তার সাথেই থাকতে হবে। তবে সে কিভাবে সারাদিন থাকবে? কিন্তু রাজ তখনই তাদের মধ্যে হওয়া ওই চ্যালেঞ্জের পুরস্কার চেয়ে নেয়, যে হেরে যাবে তাকে দিয়ে সে যা কিছু করাতে পারবে। যার কারণে তানি রাজি হয়ে যায়। পরের দিন তানির সারাটা সময় যেন রাজের সাথে অনেক ভালোভাবেই কাটছে। তবে রাজ অর্থাৎ সুরেন্দর, সে ওখানে নিজেকে রাজ হিসেবে নয়, সুরেন্দর হিসেবে কল্পনা করতে শুরু করে। তবে তানির কাছে সে শুধুমাত্র রাজ। তাদের সময়টা খুব ভালোই কাটছে। রাতে আমরা তাদের দুজনকে দেখতে পাই। রাজ তাকে শহরের উঁচু একটা স্থানে নিয়ে এসেছে, আর এখানে তাকে সামনে তাকাতে বলে সে। আর আমরা দেখতে পাই সম্পূর্ণ শহরের লাইটিং এরকম ভাবে সেজে ওঠে যেখানে লেখা হচ্ছে আই লাভ ইউ। যে বিষয়টা দেখে তানি একদম চমকে যায়। সে রাজকে জানায়, আমি কিন্তু বিবাহিতা। যে বিষয়টা হয়তো তোমাকে আগেই জানানো দরকার ছিল। তবে রাজ তাকে জানায়, আমি সবই জানতাম, আমি জানি তোমার স্বামীর নাম সুরেন্দর। তবে সে নাকি এগুলো খারাপ কোনো উদ্দেশ্য করেনি। সবকিছু আগের মতোই আছে, পরিবর্তন হয়নি। তারা আগেও বন্ধু ছিল, এখনো বন্ধুভাবেই থাকবে। তবে তানি বলে, এরকম কিছুই নয়, সবই পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কি করবে সে? সে নিজের স্বাভাবিক লাইফে ফিরে যাবে যেখানে শুধুমাত্র দুঃখ কষ্ট, নাকি তার সাথেই থেকে যাবে যার সাথে সে সবসময় খুশি থাকে? কিন্তু সে কিভাবে এমন একটা মানুষকে ধোঁকা দেবে যে তারা এতটা কেয়ার করে? রাজকে সে এখান থেকে চলে যেতে বলে। তারপরের সময়গুলোতে তাদের দুজনকেই আমরা দুপাশে মন ভাঙা অবস্থায় দেখি। তারপরের দিন তারা দুজনেই গিয়েছে একটা মেলায়। সেখানে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছে তারা, কিন্তু সুরেন্দা খেয়াল করে তানি শুধুমাত্র একা একা চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। যার কারণে সে ওখানে থাকা একটা প্রতিযোগিতায় নাম লিখিয়ে দেয়। সে তার সামনে হিরো হতে চায়। সেখানে একটা সুমো রেসলারকে একবারের জন্য যদি সে মাটিতে ফেলতে পারে তাহলে জাপান ভ্রমণের টিকিট পেয়ে যাবে তারা। আর এদিকে তানি যেদিকেই তাকাচ্ছে শুধুমাত্র তার রাজের কথা মনে পড়ছে। আর অপরদিকে সুরেন্দর তার সাথে লড়াই করছে। সে প্রমাণ করে দিতে চায় যে সে কোনো অংশে কম নয়। সে অনেক মার খাওয়ার পর তাকে হারিয়ে দিতে পারলেও তানি তার উপর রেগে যায়। সে বলে, আপনি সাধারণ একটা মানুষ, প্রতিদিন চোখে চশমা পরে কাজে যান, আপনি কেন এগুলো করতে গিয়েছিলেন? আপনি কোনো সুপার হিরো নন। তখন সুরেন্দর তাকে জানা শুধুমাত্র তার খুশির জন্য সে ওটা করেছে। তবে তানি তাকে বলে, আমি খুশি আছি, আমার খুশি নিয়ে আপনারও তো ভাবতে হবে না, আপনি অনেক করেছেন আমার জন্য, এতটাও করবেন না যেন আমি তো শোধ করতে না পারি। সেখান থেকে তানি চলে যায়। আর সুরেন্দর নিজে নিজে বলতে শুরু করে, ভালোবাসা কখনো পরিশোধ করা যায় না। সকালে সুরেন্দর তার টিফিন না নিয়ে সেখান থেকে অফিসে চলে যায়। তানি ভেতরে এসে দেখে ওই অ্যাওয়ার্ডের মধ্যে সে সরি লিখে গিয়েছে, যার কারণে সে সরাসরি তার অফিসে পৌঁছে যায় এবং তাকে টিফিন বক্স দিয়ে একটা ছোট্ট কাগজে যেখানে সরি লেখা সেটা তার হাতে ধরিয়ে দেয়। সুরেন্দর অনেক খুশি। আর বাড়িতে আমরা দেখতে পাই তানি বিভিন্ন কাজে ব্যস্ত। কোনো এক সময় বৃষ্টি পড়তে শুরু করে, আর এই বৃষ্টিতে তার মনে পড়ে যায় রাজের কথা। তারা সিনেমা দেখছে, তখনও রাজের স্মৃতিগুলো যেন তাকে বারবার কষ্ট দিচ্ছে। সুরেন্দর খেয়াল করে তানি সেখানে নেই। কিছুক্ষণ পর তার মোবাইলে কল চলে আসে, আর তাকে জানানো হয় তানি নাকি গ্যারেজে গিয়েছে। আর এই খবর পেয়ে সে রাজ রূপে সেখানে চলে যায়। তানি তাকে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু বলে, কিন্তু সে জানে না যে সে যাকে বলছে এ অন্য কেউ নয়, সুরেন্দর নিজেই। এত কিছু বলার পর সে অবশেষে তাকে জিজ্ঞাসা করে, কি করব আমি? তুমি কেন আমার জীবনে আসলে? দুঃখ কি আমার কম ছিল যে আরো বাড়াতে এসে গেলে? তখনই রাজ বলে ওঠে, আমার সাথে পালিয়ে চলো। তানি বলে, আমি আর কষ্ট দেখতে পারছি না, আমাকে নিয়ে চলো এখান থেকে। আর এখানে এসে তাকে জড়িয়ে ধরে। আর রাজ শুধু বিস্ময়ের সাথে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমরা সুরেন্দর এবং তার বন্ধুকে দেখি। তার বন্ধু বিষয়টাতে রেগে গিয়েছে। তুই কেন বলে দিচ্ছিস না যে তুই নিজেই আসলে রাজ? রাজ নামের আলাদা অন্য কেউই নেই। ভাবি কি কেন বলছিস না এ কথা? তবে সুরেন্দর তাকে বলে, সেই সুরেন্দরকে ভালোবাসে না। তুই একবার ভেবে দেখেছিস কেউ কতটা দুঃখী হলে তার স্বামীকে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যেতে রাজি হয়? তার বন্ধু তাকে জানায়, ওটা তো অন্য কেউ নয়, ভাবি রাজ রূপে তোকেই তো ভালোবেসেছিল। তবে সুরেন্দর তাকে জানায়, না, হয়তোবা এখানে একটা ভুল আছে। সে নাকি আগামীকাল প্রতিযোগিতা শেষ করে তানিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। তার বন্ধু কিচ্ছু বুঝতে পারছে না। পরের দিন সুরেন্দর তাকে যেন খুবই রহস্যজনকভাবে এমনভাবে বিদায় জানাচ্ছে যেন সে কিচ্ছু বুঝতে পারছে না। তবে তানির মধ্যেও আমরা উথাল পাথাল বয়ে যেতে দেখি। সে এখনো কনফিউজ।
কনফিউজড, এটা করা তার ঠিক হচ্ছে। চলে আসে ওই সময়টা যখন সে রাজের সাথে পালিয়ে যাবে। তবে এখানে এসে সে যেন অন্যরকম কিছু বলতে শুরু করে। সে বলে উনি আমার হাত তখন ধরেছিল যখন আমার কেউ ছিল না। আমি কিভাবে তার হাত ছেড়ে চলে যাই? হয়তো সে বড়ই সাদাসিধে, একজন সাধারণ মানুষ, তবুও আমার একমাত্র সাহারা সে। আমার বুঝতে দেরি হয়ে গিয়েছে, তার ভালোবাসাটা হয়তো সে প্রকাশ করেনি, কিন্তু আমার সেটা বুঝে নেওয়া উচিত ছিল। সরি রাজ, আমি অপারগ। এ কাজ করলে আমার স্রষ্টাও আমাকে ক্ষমা করবে না। আমি তাকে ছেড়ে চলে যেতে পারবো না। তার মধ্যে আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। আর এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে রাজ, বলা যায় রাজরূপে সুরেন্দর, সে যেন আনন্দে কাঁদতে শুরু করে। আর এদিকে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। তানি রাজের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসছে না, যার কারণে সে তাদের দলকে ডিসকোয়ালিফাই করে দিতে বলে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে সুরেন্দর চলে আসে। তানি তাকে দেখে অবাক। তাদের মিউজিক স্টার্ট হয়ে যায়, আর দেখা যায় সুরেন্দর একদম রাজের মতো পারফর্ম করতে শুরু করেছে। সুরেন্দরের সমস্ত স্টেপের মধ্যে যেন সে রাজকে খুঁজে পাচ্ছে। রাজ এবং সুরেন্দরের দুজনকে সে ধীরে ধীরে এক করে নিচ্ছে। সমস্ত ঘটনা সে মিলিয়ে দেখতে শুরু করে। সে বুঝে যায় এতদিন সে যাকে নিজের ডান্স পার্টনার হিসেবে দেখেছিল, অবশেষে যার কারণে সে ভালোবাসতে শিখেছিল, যার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার আনন্দদায়ক ছিল, যার প্রতিটা কথায় সে নিজের সুখ খুঁজে নিয়েছিল, সে অন্য কেউ নয়, তার স্বামী সুরেন্দর। তার জন্য সে ঘৃণা করেছে সমস্ত কিছু সে মনে করতে শুরু করে। তাদের পারফর্ম শেষ হয়, আর তানি তাকে বলতে শুরু করে, আপনি মিথ্যা বলেছিলেন যে আপনি ভালোবাসতে পারেন না। পারতাম না তো আমি? আজ পর্যন্ত এক ফোঁটা ভালোবাসাও আমি আপনাকে দেইনি, কিন্তু আপনি নাকি আমার উপরে তার বৃষ্টি বর্ষিত করেছেন। কিভাবে পারলেন এই অকৃতজ্ঞ স্ত্রীকে এতটা ভালোবাসা দিতে, তার জন্য এতটাই করতে? তাদের মধ্যে এক নতুন সূচনা হয়, যেখানে শুধু এক পক্ষ নয়, উভয়ের ভালোবাসায় স্থান দখল করেছে। এবারে এর বিজয়ী হলো তারা দুজন। তা নিয়ে অনেক খুশি। আর এই নিয়েই শেষ হলো আজকের সিনেমা রব নে বানাতে জরি।